মাই টিউটোরিয়াল স্কিমের অন্য একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা খুলে নিয়েছি দ্যাফন দ্যাট ক্লাস 10 এর কোয়েশ্চেন বাঞ্চের 150 পেজ, 150 পাতা খুলে নিয়েছি। আর এখানে যে চ্যাপ্টার 10 এর মিসসেলেনিয়াস প্র্যাকটিস গুলো আছে নন টেক্সচুয়াল গ্রামারের, সেগুলোকে আমরা সলভ করব। তবে সবগুলো নয়, একটা ভিডিওর মধ্যে সবগুলো সলভ করা সম্ভব হবে না। আমরা এই প্রথম পাতার মানে 150 পাতার যে 20টা আছে সেই 20টাকে সলভ করব এবং সঠিক ব্যাখ্যা সহ। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কথাগুলো এত তাড়াতাড়ি বলি যাতে সময় নষ্ট না হয় তোমাদের পড়ানোর জন্য। তো চলো, তোমরা তো সবাই জানো যে সাবস্ক্রাইব করতেই হবে, সেই জন্য আমি আর বেশিবার বলি না, তবুও একবার করে মানে প্রথমে ঝড়ের গতিতে বলে দিই। যাই হোক, প্রথমে আমরা ভিডিও শুরু করি, তারপর অন্য কথা হবে। ফার্স্ট হচ্ছে দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট। ভয়েস চেঞ্জ করতে হবে, এটা তো একদম ইজি, তোমরা সবাই হয়তো এতক্ষণে করেও ফেলেছো আমার বলার আগে, তাও আমি বলে দিচ্ছি। অবজেক্ট কি আছে? দ্য র্যাট, তো সেটা আমাদের সাবজেক্ট হিসেবে প্রথমে চলে আসবে। তারপর আমরা কি দেখবো? সেন্টেন্সের টেন্স দেখবো। কিল্ড আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, মানে এটা পাস্ট টেন্সে আছে। আর পাস্ট টেন্সে থাকলে অক্সিলারি হিসেবে কি আসবে? ওয়াজ আসবে। যেহেতু দ্য র্যাট হচ্ছে আমাদের সিঙ্গুলার, যদি প্লুরাল হতো তাহলে ওয়্যার আসতো, তাই না? দ্য র্যাট ওয়াজ, কিলের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কিল্ড, বাই হবে, দ্য ক্যাট সাবজেক্টে ছিল, অবজেক্টে চলে আসবে। দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট। দুই দাগে কি আছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস গ্রাস ইজ গ্রিন। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এখানে আমার একটু কাটাকাটি হয়ে গেছে বা একটু ভুলভাল হয়ে গেছে, সেই জন্য আমি খাতায় লিখে নিয়েছি। তো চলো খাতাতে দেখা যাক কি লেখা আছে। একটু জুম আউট করতে হবে, নইলে কিছুই দেখতে পাচ্ছ না তোমরা। এখানে আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস গ্রাস ইজ গ্রিন। তো এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? এটা তো চিরসত্য বাক্য যে ঘাস সবুজ, এটা তো কোনোভাবে পাল্টাবে না। তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, যেহেতু সেড টু আছে তার জন্য টোল্ড দেবো। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট গ্রাস ইজ গ্রিন। আমরা এখানে কোনোভাবেই ওয়াশ করতে পারি না, কারণ এটা আমাদের চিরসত্য বাক্য, এভার ট্রুথ সেন্টেন্স। তো চলো এবার 3 দাগ দেখা যাক। উই ওয়েন্ট টু কলকাতা, আবার জুম করতে হবে, নইলে কিছু দেখতে পাচ্ছ না। উই ওয়েন্ট টু কলকাতা, উই ওয়ান্টেড টু ভিজিট দ্য ইডেন গার্ডেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। আগে বাংলাটা ভাবো, দেন ইংলিশটা ট্রাই করবে। আমরা কলকাতা গিয়েছিলাম, আমরা চেয়েছিলাম ইডেন গার্ডেন ভিজিট করতে। সিম্পল সেন্টেন্সে করলে কি হবে? আমরা কলকাতা গিয়েছিলাম ইডেন গার্ডেন ভিজিট করতে, তাই না? একদম মানে বাংলার ক্ষেত্রে একই আসছে, কিন্তু ইংলিশে ছোট্ট একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে উই ওয়েন্ট টু কলকাতা টু ভিজিট দ্য ইডেন গার্ডেন্স। এটা হচ্ছে আমাদের আনসার। এখানেও লেখা আছে উই ওয়েন্ট টু কলকাতা টু ভিজিট দ্য ইডেন গার্ডেন্স। বুঝতে পেরেছো কিভাবে সিম্পল সেন্টেন্স? শুধু একটা টু নিয়ে আসতে হবে, দিয়ে এখানকার ভিজিট দ্য ইডেন গার্ডেন্সটা জুড়ে দিতে হবে। তারপরে কি আছে? হি ইজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। আর আমরা জানি এরকম টু থাকলে আমাদের অমিট টু করতে বলা হয়, কোনো কিছুই করতে বলা হয় না, আর নইলে কমপ্লেক্স সেন্টেন্সে নিতে বলা হয়। তো অবশ্যই এটা আমাদের সো দ্যাট দিয়ে করতে হবে। আর প্রথম টি ডবল টু এর জায়গায় সো দিতে হবে, আর তারপরে দ্যাট দিয়ে আমাদের আরেকটা সেন্টেন্স জুড়তে হবে। তো প্রথমে বাংলাটা ভাবি, যে সে এই সিচুয়েশনটা বোঝার জন্য খুবই ছোট। তাহলে সে এতটাই ছোট যে সে এই সিচুয়েশনটা বুঝতে পারবে না। তাহলে কি হবে? হি ইজ সো ইয়াং দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এটা আনসার। জয়পুর ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ ইন ইন্ডিয়া। ডিগ্রি চেঞ্জ করতে হবে। তোমাদেরকে একটা কথা বলি, যখনই দেখবে যে কোনো কিছু সুপারলেটিভে আছে আর তখন সেটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলা হয়েছে, মানে যদি কিছু উল্লেখ করে না দেয় যে এটাকে কম্পারেটিভ করো বা পজিটিভ করো, শুধু যদি সুপারলেটিভ কোনো সেন্টেন্স দিয়ে সেটাকে বলা হয় যে চেঞ্জ দ্য ডিগ্রি, তাহলে চোখ বুঝে পজিটিভই করবে, না তো কম্পারেটিভে যাবে, না তো মানে অন্য কিছু ট্রাই করবে। একদম চোখ বুঝে পজিটিভ করবে। কোনো টিচারের ক্ষমতা নেই তোমার আনসারটা কাটবে। ঠিক আছে, তো এখানে দেখো সুপারলেটিভে আছে এটা, আর এখানে জাস্ট বলে দিয়েছে চেঞ্জ দ্য ডিগ্রি, কম্পারেটিভ করতে বলেনি। তো কম্পারেটিভ করার দরকার নেই, আমরা এখানে পজিটিভ করব। কি করব? ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ জয়পুর। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ জয়পুর ইন ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের ডিগ্রি চেঞ্জ। যদি এখন কম্পারেটিভে বলে তখন সেটা তার মতন ব্যবস্থা নেওয়া যাবে, তবে সাধারণত সুপারলেটিভ দিয়ে সেটাকে কম্পারেটিভ করতে খুব কমই বলে, বেশিরভাগই পজিটিভ করতে বলা হয়। তারপরে কি আছে? আচ্ছা শোনো, যেগুলো আমি টিক মেরে রেখেছি না এখান থেকে, সেগুলো না আমার এখানে ঠিক আছে, আর যেগুলো আমার কাটাকুটি হয়েছে, মানে এখানে হয়তো জায়গা ধরেনি লেখার, বা আমি খুব কাটাকাটি করতে ভালোবাসি লেখার মধ্যে, তো সেই জন্য আমার এখানে হয়তো ধরেনি। তো এই জন্য আমি ওইগুলো খাতায় লিখে নিয়েছি। তো যেগুলো টিক মারা আছে আমার এখানে, মানে যেগুলো আমার এখানে একদম ধরে গেছে এবং ঠিক, সেগুলো আমি তোমাদের সাথে আগে বলে নিয়েছি। তারপরে যেগুলো আমার এখানে ধরেনি বা যেগুলো টিক মারা নেই, সেগুলো আমি খাতা থেকে পরে বলছি। ঠিক আছে, তো চলো। হি ইজ টু ইয়াং, এটা তো বললাম। এটা পরে বলছি।
আর প্রথমে 9 দাগটা দেখো এবার। তারপরে রোহিত শর্মা স্কোরড আ সেঞ্চুরি, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তো এখানেও তাই, এ সেঞ্চুরি আমাদের অবজেক্ট আছে, সাবজেক্টে চলে আসবে। এরপর স্কোরড মানে বুঝতেই পারছি এটা পাস্ট টেন্স, তাই না? তাহলে আমাদের অক্সিলারি হিসেবে ওয়াজ আসবে, যেহেতু এই সেঞ্চুরিটা আমাদের আছে, মানে একটাই সেঞ্চুরি, তার জন্য এটা আমাদের সিঙ্গুলার। তাহলে ওয়াজ স্কোরড, স্কোরের পাস্ট পার্টিসিপল ফর্ম স্কোরড বাই রোহিত শর্মা। ঠিক আছে, তারপরে আছে হু ডাজ নট হ্যাভ প্রবলেম, কার প্রবলেম নেই, মানে কি সবারই প্রবলেম আছে, মানে এটা বোঝানো হয়েছে যে কার জীবনে প্রবলেম নেই, সবার জীবনেই তো প্রবলেম আছে, তার জন্য বলছে কার জীবনে প্রবলেম নেই, তাই জন্য সবার জীবনেই প্রবলেম আছে, এভরিবডি হ্যাজ প্রবলেম। ঠিক আছে, অনলি বিরাট কোহলি ক্যান অনলি বিরাট কোহলি ক্যান ব্রেক সচিনস রেকর্ডস, সচিনের রেকর্ড শুধুমাত্র বিরাট কোহলি ভাঙতে পারবে। তাহলে এটাকে নেগেটিভ সেন্টেন্সে কি করলে হবে? আমরা জানি যে যদি প্রথমেই অনলি থাকে আর সেটাকে নেগেটিভ করতে বলা হয় তাহলে আমাদের নানবার দিয়ে করতে হয়। তাহলে নানবার দিয়ে শুধু অনলি জায়গায় নানবার বসিয়ে দেবো, বাকি সেন্টেন্স একই রকম থাকবে। নানবার বিরাট কোহলি ক্যান ব্রেক সচিনস রেকর্ডস। 13 দাগ দেখবে, 12 দাগ নয় কিন্তু। 13 দাগ আছে টিচার্স টিচ আস কেয়ারফুলি, কেয়ারফুলির নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে। তো কেয়ারফুলির নাউন ফর্ম হচ্ছে কেয়ার, তাই না? বা কেয়ারফুলনেসও দিতে পারো, ঠিক আছে, এক্ষেত্রে তোমরা কেয়ারফুলনেসও দিতে পারো। তো আমাদের আনসার হবে টিচার্স টিচ আস উইথ কেয়ার অথবা টিচার্স টিচ আস উইথ কেয়ারফুলনেস। তোমরা চাইলে এখানে কেয়ারফুলনেস ইউজ করতে পারো, আমি এখানে দিইনি, তখন আমি আরেকবার লিখে দিচ্ছি, কেয়ারফুলনেস আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আর তারপরে 15 দাগ দেখবে, দ্য স্টুডেন্টস ডাজ নট রিড হি ডাজ নট রাইট, নাইদার নর দিয়ে করতে বলেছে, যে না তো পড়ে না তো লেখে, দ্য স্টুডেন্টস নাইদার রিড নর রাইট। ঠিক আছে, নাইদার নর দিয়ে এরকম ভাবে হবে। 16 দাগে আছে দার্জিলিং ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, এক্সক্লামেটরি করতে বলেছে, কি হবে? হোয়াট আ বিউটিফুল প্লেস দার্জিলিং ইজ, দার্জিলিংটা কতই না সুন্দর জায়গা, এরকম। 17 দাগে কি হবে? সৌরভ গাঙ্গুলি ইজ এ লেজেন্ড এভরিবডি নোজ ইট, সিম্পল সেন্টেন্সে করলে কি হবে? এভরিবডি নোজ সৌরভ গাঙ্গুলি ইজ এ লেজেন্ড, সবাই জানে যে সৌরভ গাঙ্গুলি একজন অদ্বিতীয় মানুষ। কলকাতা ইজ এ পিসফুল সিটি, তো পিসফুলের নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে। তো প্রথমে বলি না, পিসফুলের নাউন ফর্ম হিসেবে তোমরা পিসও ইউজ করতে পারো, আবার পিসফুলনেসও ইউজ করতে পারো, ঠিক কেয়ারের মতন, কেয়ারও ইউজ করতে পারো, কেয়ারফুলনেসও ইউজ করতে পারো। তো এখানে আমাদের পিসও হবে পিসফুলনেসও হবে। তো তোমরা লিখতে পারো কলকাতা ইজ এ সিটি অফ পিস অথবা কলকাতা ইজ এ সিটি অফ পিসফুলনেস। ঠিক আছে, তারপরে 20 দাগ দেখবে, হি ইজ রানিং আ রেস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, এই রেস আমাদের অবজেক্ট আছে, সাবজেক্টে চলে আসবে। প্রেজেন্ট টেন্স কি, মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা বুঝতেই পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ সে একটা রেস দৌড়াচ্ছে, তখন কিন্তু শেষ হয়নি, তখনও চলছে, বর্তমানে চলছে। তাহলে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু আমাদের অক্সিলারি হিসেবে ইজই বসবে, কারণ এ রেস হচ্ছে একটাই, বহু বচন নয়, এটা সিঙ্গুলার। তাহলে এ রেস ইজ যেহেতু বি ভার্ব, তার জন্য আমাদের বি বসেছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ আছে তার জন্য বি এর সাথে আইএনজিটা যোগ হয়েছে। ইজ বিং রান বাই হিম, রানের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু রান, ঠিক আছে, তাহলে রান বাই হি থাকলে হিম হয়ে যায়। তো চলো এবার যেগুলো স্কিপ করেছি সেগুলো আমি খাতা থেকে দেখাই। এখানে মোটামুটি সব কমপ্লিট হয়েছে, এবার যেগুলো বাকি আছে, কি কি বাকি আছে? 2, 5, 6, 7, 8, 12, 14 আর 19। তো চলো সেগুলো খাতা থেকে দেখবো। 2 দাগটা তো বলেই দিলাম যে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট গ্রাস ইজ গ্রিন। এরপরে 5 দাগও বললাম যে ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ জয়পুর ইন ইন্ডিয়া। 6 দাগে দেখো, দ্য স্টুডেন্ট ওয়াজ লেট হি ওয়াজ নট পানিশড, ছাত্রটা দেরি করে এসেছিল, তাকে শাস্তি দেওয়া হলো না। তাহলে কি হবে? যদিও ছাত্রটা দেরি করে এসেছিল তবুও তাকে শাস্তি দেওয়া হলো না। ইংলিশের ক্ষেত্রে আমরা জানি যে তবুও বলতে কোনো মানে ফর্ম অফ ভার্ব বা তবুও বলতে কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করি না, কমাটাই আমাদের সেই কাজটা করে দেয়। তো এক্ষেত্রে দো দ্য স্টুডেন্টস ওয়াজ লেট কমা হি ওয়াজ নট পানিশড, যদিও ছাত্রটা লেট ছিল, এই কমাটা মানে হচ্ছে তবুও, হি ওয়াজ নট পানিশড, তাকে শাস্তি দেওয়া হলো না। এই কমাটা যদি কেউ দিতে ভুলে যাও তাহলে কিন্তু খুব সমস্যা আছে, ঠিক আছে, কমাটা কিন্তু একটা অর্থ বহন করছে। 7 দাগে কি আছে? আই নো হার অ্যাড্রেস, আমি তার অ্যাড্রেস জানি, ঠিকানা জানি। তাহলে কি হবে? আই নো ওয়্যার শি লিভস অথবা আই নো ওয়্যার শি স্টেজ, আমি জানি সে কোথায় থাকে অথবা আমি জানি সে কোথায় স্থায়ী করে, মানে থাকে আর কি, মানে স্থায়ী করা আর কি, বুঝেছো? স্টে মানে হচ্ছে স্থায়ী করা, আর লিভস মানে বসবাস করা, দুটোর মিনিং একই আসছে। তো এখানে তোমরা স্টেজও দিতে পারো, লিভসও দিতে পারো, কোনো সমস্যা নেই। 8 দাগে কি আছে? দ্য ক্যাপ্টেন অ্যাকসেপ্টেড দ্য অ্যাওয়ার্ড উইথ ডিগনিটি। তো এখানে আমাদের কি করতে বলা হয়েছিল? ডিগনিটির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে বাক্যটাকে পুনরায় লিখতে বলা হয়েছে। তো ডিগনিটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিগনিফাইড। তো আমরা কি লিখবো? দ্য ক্যাপ্টেন অ্যাকসেপ্ট দ্য অ্যাওয়ার্ড বিইং ডিগনিফাইড। কেন লিখলাম? এখানে এর বাংলা করলে হবে দ্য ক্যাপ্টেন খুবই গর্বের সাথে ওই অ্যাওয়ার্ডটা
গ্রহণ করলো বা খুবই সম্মানের সাথে, তাহলে আমরা মানে অ্যাডজেক্টিভ করলে কি করব, ক্যাপ্টেন খুবই সম্মানিত বা গর্বিত হয়ে অ্যাওয়ার্ডটা রিসিভ করলো। তাহলে সেই জন্য যেহেতু হওয়া আসছে তার জন্য বিইং আসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে তার জন্য বিইং আসছে। দ্য ক্যাপ্টেন অ্যাকসেপ্টেড দ্য অ্যাওয়ার্ড বিইং ডিগনিফাইড। 12 দাগে কি আছে, হু হ্যাজ পোস্টেড দ্য লেটার। এই ব্যাপারটাকে একটু ভালো করে দেখবে, এখানে আমি 3টে সেন্টেন্স লিখেছি, এর মানে কিন্তু এটাই নয় যে 3টে সেন্টেন্স এর আনসার। হু হ্যাজ পোস্টেড দ্য লেটার, এটার আনসার কি হবে বলতো, বাই হুম হ্যাজ দ্য লেটার বিন পোস্টেড। এইটা শুধুমাত্র এই লাস্টের সেন্টেন্সটাই হচ্ছে এটার আনসার। কিন্তু এই লাস্টের সেন্টেন্সটা পর্যন্ত তোমরা পৌঁছাবে কি করে, যখনই দেখবে যে হু দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে, মানে সেটা কোয়েশ্চেনে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে আর প্রথমে হু আছে, তখনই চোখ বুঝে প্রথমটা বাই হুম বসিয়ে দেবে। ঠিক আছে, হু থাকলেই বাই হুম বসাবে। তারপরে কি করবে, যদি হ্যাজ থাকে তাহলে হ্যাজ বসিয়ে দেবে। তবে আমার ক্ষেত্রে কি মনে হয়, হ্যাজ পোস্টেড দ্য লেটার এটাকে স্টেটমেন্ট করে নেবে প্রথমে, দ্য লেটার হ্যাজ বিন পোস্টেড, হ্যাজ এর জন্য একটা বিন আসবে, সেটা তো সবাই জানো তোমরা। হুটাকে বাই হুম করে নিলে, তারপরে দ্য লেটার, এটা কিন্তু রাফে করবে, এটা কিন্তু খাতার মধ্যে করবে না, খাতার মধ্যে শুধুমাত্র এই লাইনটাই লিখবে, হু হ্যাজ পোস্টেড দ্য লেটার বাই হুম হ্যাজ দ্য লেটার বিন পোস্টেড, শুধুমাত্র এটা কিন্তু খাতার মধ্যে লিখবে। আর এই যে ভেঙে তোমার বোঝার স্বার্থে যে ভেঙে দেখাচ্ছে, এটা কিন্তু রাফে করবে। ঠিক আছে, হু হ্যাজ পোস্টেড দ্য লেটার, তো এখানে আমরা স্টেটমেন্ট করে নেবো দ্য লেটার হ্যাজ বিন পোস্টেড, এই হুটাকে ভুলে যাবো, মনে করে যে হুটা নেই, তাহলে দ্য লেটার হ্যাজ বিন পোস্টেড স্টেটমেন্ট করে নিলাম। তাহলে এখানে আমাদের এবার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, অক্সিলারি আগে চলে আসবে, হ্যাজ আগে চলে আসবে, তাহলে হ্যাজ আগে চলে এসেছে, তারপর দ্য লেটার থাকবে, অবজেক্ট পরে যাবে, তাই তো, তাহলে অক্সিলারি পরে অবজেক্ট যায়, তাহলে হ্যাজ দ্য লেটার বিন পোস্টেড, যেটা ছিল পরে সেটা পরে থেকে গেল, হ্যাজ দ্য লেটার বিন পোস্টেড। তো এখানে আমরা এইভাবে এটাকে ইন্টারোগেটিভ করে নিলাম। তো আমাদের এইটার সাথেই বাই হুমটাকে জুড়ে দিতে হবে, বাই হুম হ্যাজ দ্য লেটার বিন পোস্টেড। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। হু থাকলে বাই হুম করে নিতে হবে, বা তোমরা হ্যাজ থাকলে হ্যাজ বসিয়ে দিতে পারো, দ্য লেটার দিয়ে হ্যাজ এর জন্য একটা বিন আসবে, তারপরে পোস্টেড করে দিতে পারো, দিয়ে কোয়েশ্চেন মার্কটা কিন্তু অবশ্যই দেবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। বাই হুম হ্যাজ দ্য লেটার বিন পোস্টেড, কার দ্বারা এই লেটারটা পোস্ট করা হয়েছে, এরকম ব্যাপার। 14 দাগে কি আছে, আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, আমার কাছে কিছুই নেই তোমাকে দেওয়ার জন্য, কমপ্লেক্সে করতে বলা হয়েছে, তো কমপ্লেক্সে করলে কি হবে, আই হ্যাভ নট এনিথিং দ্যাট আই ক্যান গিভ ইউ, আমার কাছে এমন কিছুই নেই যেটা আমি তোমাকে দিতে পারি, এটা হচ্ছে কমপ্লেক্সে। 19 দাগে কি আছে, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট পোয়েট, হি ওয়াজ অলসো এ গ্রেট ড্রামাটিস্ট, এটাকে সিম্পল সেন্টেন্স জয়েন করতে বলেছে, তুমি কিন্তু এখানে হু দিয়ে করতে পারবে না, কারণ সেটা তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। সিম্পল সেন্টেন্সে করলে আমরা জানি কমা দিতে হয় নামের পরে, তো উইলিয়াম শেক্সপিয়ারের পরে অবশ্যই আমরা একটা কমা দেবো, তারপরে এ গ্রেট পোয়েট হচ্ছে ওনার বিশেষণ, তাহলে এ গ্রেট পোয়েট দিয়ে দেবো, আবার একটা কমা দেবো, দিয়ে এই যে ওয়াজ থেকে আছে ওয়াজ থেকে পুরোটা জুড়ে দেবো, ওয়াজ অলসো এ গ্রেট ড্রামাটিস্ট, উইলিয়াম শেক্সপিয়ার এ গ্রেট পোয়েট ওয়াজ অলসো এ গ্রেট ড্রামাটিস্ট। তো আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো, যদি কারো কোথাও কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কোথায় বুঝতে পারোনি সেটা আমাকে বলবে, আমি তাকে আবার বুঝিয়ে দেবো। আজকে আমরা এই 150 পেজের যে 20টার মতন যে মিসেলেনাস প্র্যাকটিস রয়েছে সেগুলোর মধ্যে 20টার মতন কোয়েশ্চেন করে নিলাম। নেক্সট পার্টে আমরা এখান থেকে পরের পাতার যেগুলো আছে সেগুলো করব। তো চলো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।